নমস্কার, আমি নীল। শুরু করছি আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান। আমরা এতদিন ধরে মজা করে বলতাম ভারতীয় রাজনীতি দেখেছে নীরব মোদী। সংসদেও নীরব মোদী নিয়ে বহু প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলি নীরব মোদী ইস্যুতে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাঁচাছোলা আক্রমণ করেছেন। কিন্তু এই যে 17তম লোকসভা শেষ হলো, সেই 17তম লোকসভাতে বেশ কয়েকজন নীরব সাংসদ যেন পুরো গোটা দেশবাসী দেখল। এই 17তম লোকসভার অধিবেশন শেষ, সেই শেষের পরেই কিন্তু বিস্ফোরক কিছু তথ্য আজ নিউজ ভ্যানগার্ডের হাতে এসেছে। কি সেই তথ্য? যদি বলতে হয় তাহলে একটা জিনিস এখন আপনাদের বলি, যে ভারতবর্ষের এমন বহু সাংসদ রয়েছেন যারা সংসদে কার্যত 5 বছরে নীরব থেকেছেন। কেন নীরব থেকেছেন সেই বিষয়টা হয়তো আমার জানা নেই বা আমাদের জানা নেই। যে খবরটা সবার আগে এই মুহূর্তে আপনাদের জানাবো, যে 17তম লোকসভায় নীরব 9 সাংসদ। 543 জন সাংসদের মধ্যে এই সাংসদরা সম্পূর্ণ ব্যতিক্রম। এই 9 সাংসদ 5 বছরে একটিও প্রশ্ন করেনি। ভাবতে পারছেন? একটু ভাবুন, আপনারা কাদের ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছেন? যে সাংসদরা 5 বছরে একটি প্রশ্ন কার্যত করেনি। কেন প্রশ্ন করেনি? তাদের হাতে কি কোনো প্রশ্ন ছিল না? তারা কি বোবা ছিল? না তারা প্রশ্ন করতে জানেন না? যদি প্রশ্ন করতে নাই বা জানেন, তাহলে এই সাংসদরা কেন জনগণের ভোট নিয়ে এই 5 বছরে গদিতে বসলেন? আমার আপনার ট্যাক্সের টাকায় এই সাংসদদের কিন্তু মাইনে হয়, মোটা টাকা মাইনে তারা নেন। কিন্তু তারপরেও এই সাংসদরা সংসদে গিয়েছেন ঠিকই, কিন্তু কোনো প্রশ্ন করেননি। তারা কি প্রশ্ন করতে পারেন না? এবার যেটা আপনাদের আমি দেখাবো, যে কারা সেই সাংসদ, কারা সেই সাংসদ যারা সংসদে একটি প্রশ্ন করতে পারেননি। তাদের প্রথমেই যে নামটা আমরা জানাবো, বি.এন. বাচেগৌড়া। কারা সেই সাংসদ? না, 1 নম্বরে রয়েছে বি.এন. বাচেগৌড়া। তবে তার আগে আপনাদের একবার জানিয়ে রাখবো যে এই সাংসদরা অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের। কোন রাজনৈতিক দলের সে প্রসঙ্গে পরে আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমার সহকর্মী সুপ্রীতি। প্রথমেই সুপ্রীতিকে আমি এই স্টুডিওতে ধন্যবাদ জানাবো এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রীতি, শুনতে পাচ্ছ? একেবারে। প্রথমেই সুপ্রীতি আমাদের তরুণ জার্নালিস্ট। সুপ্রীতি, নিশ্চয়ই দেখেছো তথ্যটা সংসদে। আমাদের স্টুডিওতে আরো এক প্রতিনিধি আছে, বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎটাও ওয়েট করছে আমাদের প্রশ্ন নেওয়ার জন্য। তবে তার আগে আমি যে সাংসদদের তালিকা প্রশ্ন দেখাবো বা যে সাংসদদের সম্পর্কে কথা বলবো, তারা দীর্ঘ 5 বছর গদিতে রইলেন। দীর্ঘ 5 বছর ভারতীয় যে ব্যবস্থার সমস্ত সুফল তারা ভোগ করলেন, কিন্তু সাংসদরা থাকলেন নীরব। অর্থাৎ তাহলে কি তাদের যে এলাকা, সেই এলাকাতে কোনো প্রবলেম ছিল না? তাদের কাছে মানুষের কোনো অভিযোগ ছিল না যে তারা চুপ থাকলেন? কেন চুপ থাকলেন? তাদের তো মানুষ সংসদ কক্ষে পাঠায় প্রশ্ন করার জন্য, এলাকার সমস্যাগুলি তুলে ধরার জন্য। এবার আমরা দেখব এক নজরে কারা কারা যারা এই 5 বছরে একটি প্রশ্ন করতে পারেনি। বিজেপির সাংসদ রয়েছে, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছে, সেই ক্ষেত্রে বিজেপির সাংসদ রয়েছে। তবে শাসক দল বিজেপি কিন্তু এই হুলে সবথেকে বেশি বিদ্ধ। কর্ণাটকের 4 জন সাংসদ, মার্জনা করবেন, তারা কোনো প্রশ্ন করতে পারেননি। ভাবতে পারেন? তারপর সেলিব্রিটি সাংসদ। এবার আমি আপনাদের জানাবো কোন সাংসদ প্রশ্ন করতে পারেনি। 4 সাংসদের নাম হচ্ছে বিজেপির কর্ণাটকের বি.এন. বাচেগৌড়া। আবারও বলবো, কর্ণাটকের 4 সাংসদ, তারা দীর্ঘ 5 বছরে একটি প্রশ্ন করতে পারেনি। তার নাম হচ্ছে বি.এন. বাচেগৌড়া।
দ্বিতীয় হচ্ছে অনুপ কুমার হেগড়ে, তৃতীয় হচ্ছে VC নিবাসন প্রসাদ, চতুর্থ হচ্ছে রমেশ জিগাজি নাগি, মার্জনা করবেন রমেশ জিগাজি নাগি। এবার আমি আমার সহকর্মী সুপ্রীতির কাছে চলে যাব। সুপ্রীতি, সাংসদরা তো সমস্ত রকম ফ্যাসিলিটি পায়, ভারতের সমস্ত রকম ফ্যাসিলিটি পায়। আমাদের একটা রাজধানীর টিকিট করতে গেলে লাইন দিয়ে দাঁড়াতে হয়, অনলাইনের অনেক ঝুঁকি। তারা 1 সেকেন্ডে এলিট ক্লাস গাড়িগুলি যে ভারতবর্ষে রয়েছে, রাজধানী, বন্দে ভারত, অমৃত ভারত, 1 সেকেন্ডে তারা টিকিট পায়। শুধু তারা নয়, তাদের সিকিউরিটি, তাদের CA PA সব, এবং প্লেনের টিকিট পায়। তারপরেও তারা প্রশ্ন করতে পারেনি। কি বলবে? দেখো, এই ক্ষেত্রে বলতে হয় যে লোকসভার যে সমস্ত সাংসদরা তারা তাদের যে মেয়াদ, আমরা জানি যে 5 বছরের একটি মেয়াদ থাকে, সেই মেয়াদ তারা পূর্ণ করলেও এই যে 17তম যে লোকসভা, সেক্ষেত্রে তারা একটাও প্রশ্ন করেনি। আজকে নিউজ ভ্যানগার্ড এই বিষয়ে একটি বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদন রাখছে রাজ্যবাসীর সামনে, এবং কারা কারা তারা রয়েছেন এই তালিকাতে সে কথাও তুমি জানালে দর্শকদের। তবে হ্যাঁ, এটা ঠিক যে দেখো, যে কোনো ভোট মানেই জনগণ দ্বারা কিন্তু তারা নির্বাচিত হন। জনগণের ভোট, এবং ভোট আসার আগে আমরা দেখেছি বাড়ি বাড়ি প্রচার, তার একটা বিরাট বড় প্রতিশ্রুতি সবটাই আমরা দেখতে পারি, এবং জনগণ নির্বাচিত করেন প্রতিনিধিদেরকে। জনপ্রতিনিধি তারা হোক বিধানসভার জন্য বা হোক লোকসভার জন্য, তারা সেই আসনের জন্য নির্বাচিত হন। এক্ষেত্রে সাংসদদের নিয়ে প্রশ্ন উঠে আসছে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, সাংসদরা কিন্তু তাদের বরাদ্দকৃত বিভিন্ন রকমের ফেসিলিটি তারা পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন সেই টাকাটাও কিন্তু জনগণের থেকেই উঠে আসছে। তারা এই যে তুমি বললে যে ফ্লাইটের কথা, বা যদি বলি ট্রেনের কথা, প্রত্যেকটা জায়গাতে তাদের জন্য আলাদা রিজার্ভেশন থাকে, প্রত্যেকটা জায়গাতে তারা VVIP পর্যন্ত ট্রিট পান। অর্থাৎ সেই জায়গাতে যদি বলি, দেখো যে কোনো জিনিসের একটা স্ট্যান্ডিং কমিটি থাকে, সেই স্ট্যান্ডিং কমিটিতে তারা যদি পার্টিসিপেট করে, তখনও তাদের জন্য কিন্তু আলাদা বরাদ্দ রয়েছে। তাহলে সব ফেসিলিটি কিন্তু রাখছে তাদের জন্য, তাহলে তারা আজকে চুপ কেন? দেখো, মানুষের কথা বলা, মানুষের আওয়াজ তোলা, সেটাই কিন্তু কাজ একজন জনপ্রতিনিধির। যখন তিনি নির্বাচিত হচ্ছেন, যখন তিনি লোকসভাতে গিয়ে প্রবেশ করছেন, বা তিনি যখন সাংসদ হচ্ছেন, সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করবেন, এটাই খুব স্বাভাবিক। এবং তার প্রশ্নের দিকে কিন্তু তাকিয়ে থাকে আপামর রাজ্যবাসী, আপামর দেশবাসী। তিনি যে এরিয়া থেকে যাচ্ছেন, যে এরিয়া থেকে তিনি নির্বাচিত হচ্ছেন, সেই এরিয়ার জনগণের একটা কোথাও গিয়ে আশা থাকছে যে এই যে অধিবেশন হয়, হোক বাজেট অধিবেশন, হোক শীতকালীন অধিবেশন, কোনো না কোনো অধিবেশনে তার এলাকার উন্নয়নের জন্য কোনো না কোনো কথা সেক্ষেত্রে উঠে আসবে, কোনো না কোনো কথা সেক্ষেত্রে বলবেন। কিন্তু সেটা হলো না। এই যে 17 আমি যদি বলি লোকসভা, সেই 17 লোকসভাতে যে সাংসদদের কথা উঠে আসছে, তারা সম্পূর্ণভাবে নীরব। এবং সেই তালিকা তুমি বলছিলে যে প্রায় 543 জনের মধ্যে 9 জন সেই তালিকার মধ্যে উঠে এসেছে, যারা 5 বছরের তাদের যে মেয়াদ সেটা পূর্ণ করেছে, কিন্তু তারা থেকেছেন কি না একেবারে নীরব। এক্ষেত্রে দেখো, আরো একটি বিষয় হতে পারে। একটু তোমাকে থামাবো, এবার চলে যাব আমাদের আরো এক প্রতিনিধি বিশ্বজিৎ দেবের কাছে। সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন বিশ্বজিৎ দা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিশ্বজিৎ দা, এই যে এক্সক্লুসিভ যে তালিকা আমরা এই মুহূর্তে ভ্যানগার্ডের দর্শকদের সামনে তুলে ধরছি, যে সাংসদরা দীর্ঘ 5 বছরে সমস্ত সুবিধা ভোগ করেছে, 9 জন সাংসদ, সংখ্যাটা হয়তো খুব কম, কিন্তু একটা প্রশ্নও করেনি। তাদের কি নৈতিক কোনো দায়িত্ব আছে, বা নৈতিক কোনো কর্তব্য তারা পালন করেছে বলে মনে করেন? একটা লোকসভা কনস্টিটিউয়েন্সি, তার ভেতরে কিন্তু বিভিন্ন বিধানসভা নির্বাচনী ক্ষেত্র, তাছাড়া পৌরসভা, পৌর নিগম থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদিগুলি রয়েছে। স্বাভাবিক কারণে সেই সমস্ত এলাকার মধ্যে বাসিন্দারা রয়েছেন, এবং তাদের বিভিন্ন সমস্যা তো রয়েছেই, তাদের সুখ দুঃখের বিষয়গুলি রয়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই 17 লোকসভা নির্বাচনে এই 9 জন সাংসদ কিন্তু তাদের কোনো মুখ খোলেননি, অর্থাৎ সংসদে কোনো প্রশ্ন করেননি। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে, যারা মানুষের ট্যাক্স বা ট্যাক্সের টাকা নিয়ে আরাম আয়েশ খুঁজছেন, বিভিন্ন সুবিধা পাচ্ছেন, সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা কেন মুখ খুলবেন না? নীল। হ্যাঁ, দ্বিতীয়ত যে প্রশ্নটা করব, তাদের কি এবছর নৈতিক অধিকার রয়েছে
জনগণের কাছে আবার পুনরায় ভোট চাইতে যাওয়ার, এবং বিজেপির কি উচিত এই 5 সাংসদকে আবার পুনরায় নির্বাচন টিকিট দেওয়া? কি মনে হয় তোমার? এই নৈতিক অধিকারের যে বিষয়টা সেটা হচ্ছে একটা আব্রাহাম লিঙ্কনের সে বিখ্যাত উক্তিটা সেখানে বলতে হয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এখন নৈতিক যে ব্যাপারটা হচ্ছে সেটা যদি ধরতে হয় তাহলে তারা যেহেতু নীরব ছিলেন এই জায়গায় তাদের কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করছি। কিন্তু বিষয়টা হচ্ছে বাকি বিষয়টা হচ্ছে যে শাসক দল বা বিজেপি বা যে দলের সাংসদরা লোকসভায় মুখ খুলেননি বা প্রশ্ন করেননি তাদেরকে টিকিট দেবেন কিনা, এটা হচ্ছে তাদের সম্পূর্ণ রাজনৈতিক স্ট্র্যাটেজির বিষয়, রাজনৈতিক রণকৌশলের বিষয়। সেই ক্ষেত্রে তারাই বিষয়টা বলতে পারবে। বিশ্বজিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, এরপর আমি আবারও সুপ্রীতির কাছে যাব। সুপ্রীতি, যে সাংসদরা প্রশ্ন করতে পারেনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেক ঢাকঢোল পিটিয়ে বলেছেন যে রিপোর্ট কার্ড তৈরি হবে, তাহলে রিপোর্ট কার্ড অনুযায়ী কি এই সাংসদরা টিকিট পান? রিপোর্ট কার্ডে কি কি থাকছে? প্ল্যান এ, সাংসদরা তারা কতটা জনপ্রিয় এলাকাতে। প্ল্যান বি, তারা মানুষের জন্য কি কি কাজ করেছে। প্ল্যান সি, তারা দলের মধ্যে কতটা জনপ্রিয়। এই 3টে নিয়ে কিন্তু রিপোর্ট কার্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বাধীন যে বিজেপির কেন্দ্রীয় নেতারা তাদের বিজেপি সাংসদদের একটা রিপোর্ট কার্ড তৈরি করেছেন। ভালো কথা, তারা তৈরি করতেই পারেন, কিন্তু বিজেপি কি একবারও মনে করে না যে যে সাংসদরা তাকে টিকিট দিচ্ছে, তারা নির্বাচিত হচ্ছে, মানুষের কথা তুলে ধরবে, তার নিজের এলাকার কথা তুলে ধরবে, তারা যদি সেটা না পারে তাহলে তারা ব্যর্থ, তাদের টিকিট দেওয়া যাবে না। এইটা নিয়ে কিন্তু বিজেপি তার যে রিপোর্ট কার্ড, এইবার এই জায়গাটা কিন্তু বিজেপি প্রাধান্য দেয়নি। কি মনে করো? দেখো নীল, দল কি করবে সেটা সম্পূর্ণ দলের ব্যক্তিগত বিষয়, কিন্তু যদি যে 5 জন সাংসদের নামে ক্ষেত্রে উঠে আসছে তারা যদি পুনরায় টিকিট পায় তাহলে কিন্তু সেই জায়গাতে কোথাও গিয়ে একটা প্রভাব পড়বে, কোথাও গিয়ে একটা এফেক্ট পড়বে, কারণ সেই এলাকার মানুষজন কিন্তু দেখেছে যে তার এলাকাতে এই 5 বছরে কি কি কাজ হয়েছে। সে যেহেতু তিনি বা তারা যেহেতু দেখেছেন, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কোথাও গিয়ে একটা ভাবনা চিন্তা করবেন যে তাদের জনপ্রতিনিধি হিসেবে তারা কাকে ভোট দেবেন বা কাকে তারা সংসদে পাঠাবেন। এবার দেখো, যেহেতু তুমি বিশ্বজিৎদাকে প্রশ্ন করছিলে যে তাদের কি কোথাও গিয়ে নৈতিকতাতে কি কোথাও বাঁধছে, সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, সংসদের মধ্যে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে তিনি কেন প্রশ্ন করেননি 5 বছরের মধ্যে, বা তিনি কেন কোনো উত্তর দেননি, বা তিনি কতদিন হাজির ছিলেন, কতদিন গড় হাজির হয়েছেন, এই সমস্ত বিষয় যেহেতু তাকে কোনো জবাবদিহি করতে হবে না, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যে বা যারা সাংসদরা রয়েছেন তারা কি কোথাও মানুষের কাছে জবাবদিহিটা করবেন? বাড়ি বাড়ি গিয়ে তারা যখন ভোটটা চেয়েছেন, যখন তারা সামনেই রয়েছে নির্বাচন এবং এই নির্বাচনে যে প্রতিশ্রুতি রয়েছে, ঢালাও প্রতিশ্রুতি দিয়ে যখন তারা ভোটটা চেয়েছেন, ঠিক একই রকম ভাবে আজকে 5টা বছর পেরিয়ে গেল, 5টা বছরের পর যখন সামনেই ভোট রয়েছে দোরগোড়ায়, তখন তারা একটা বারের জন্য যারা প্রশ্ন করেননি তারা কি বাড়ি বাড়ি যাবেন? সেই বাড়ি বাড়িতে গিয়ে কি তারা প্রশ্ন করবেন বা তারা কি জানাবেন যে এই 5 বছরের জন্য আমি কোনো উত্তর বা কোনো প্রশ্ন করতে পারিনি? এই প্রশ্নটা কিন্তু এখন থাকছে সেই সমস্ত সাংসদদের যে এলাকা রয়েছে বা যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেই লোকসভা কেন্দ্রের মানুষের পক্ষ থেকে, যে তারা কেন একবারের জন্য হলেও মুখ দেখাননি। শুধু প্রশ্ন করা নয় নীল, দেখো এমন বহু সাংসদ আছে যাদের নাম উঠে আসছে আজকের তালিকাতে, তারা হয়তো এমনও গেছে যে এই 5 বছরে তারা তাদের লোকসভা কেন্দ্রের কোন কোন এরিয়াতে কত কত বার গেছেন তার হয়তো কোনো হিসেবই নেই, হয়তো তারা জানেনি, কোনো এলাকাতেই হয়তো তিনি জানেন, শুধুমাত্র ভোটের সময় তারা প্রচার করেছেন, কিন্তু বাদবাকি সময়টা ভোট যখন পেরিয়ে গেল তখন তারা কোথায়? এই প্রশ্নই কিন্তু তুলছে এখন। লোকসভা ভোট যেহেতু দোরগোড়ায় রয়েছে, তাই তার আগের সেই সমস্ত এলাকার মানুষজন যাদের নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ লোকসভাতে আজকে 5টা বছর একটা প্রশ্নও তোলেননি। তবে এই প্রশ্ন তোলাকে কেন্দ্র করে দেখো যে বিষয়ের কথা উঠে আসছে, একদিকে যেমনটা শুরুতেই বলছিলাম যে তাদের জন্য বিভিন্ন ফেসিলিটি আছে, তারপরেও তারা কেন নীরব? তাদের জন্য বিভিন্ন রকমের বরাদ্দ রয়েছে। একটু সুপ্রীতি তোমাকে থামাবো। এরপর যে সাংসদদের তালিকা আমার কাছে এসছে সেটা অত্যন্ত হাস্যকর। কেন হাস্যকর? মানে আমার নিজেরও হয়তো হাসি পাচ্ছে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে। সানি দেওয়াল বিজেপি সাংসদ, আমার আপনার থেকে
অনেক বেশি তিনি সুবক্তা। তার ডায়লগে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা কাঁপে, কিন্তু তার বক্তব্যে গোটা সংসদ ভবনও একদিনও কাঁপল না। তিনি কোটি কোটি টাকা নেন ছবি করার জন্য, অবশ্যই তিনি নিতেই পারেন, কোথাও অন্যায় নেই, তিনি এটা তার পারিশ্রমিক, এটা তার কাজ। কিন্তু তার যে ডায়লগ বা সংলাপ ছবির, সেই সংলাপে পাকিস্তান পর্যন্ত কেঁপে যায়। আপনারা নিশ্চয়ই গদার ছবির কথা দেখেছেন। গদারে সানি দেওয়ালের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা দেখেছেন যে সানি দেওয়াল কি করতে পারে। অবশ্য বাস্তব তার উল্টো কথা বলছে। সানি দেওয়াল দীর্ঘ এই যে 5 বছর, সেই 5 বছরে সংসদের মধ্যে একটি প্রশ্ন করতে পারেনি। ফিল্মে তিনি অনেক বড় হিরো, অনেক বড় অভিনেতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি যে কথা বলতে পারেন না তা কিন্তু নয়, তিনি কথা বলতে পারেন, তিনি কিন্তু স্ক্রিপ্ট ছাড়াই তিনি কথা বলতে পারেন। কিন্তু তার এলাকার সমস্যা নিয়ে, দেশের সমস্যা নিয়ে, তার ইন্ডাস্ট্রির সমস্যা নিয়ে একটা কথাও তিনি বললেন না। কেন বললেন না সেটা অবশ্য মাননীয় সাংসদ জানেন। কিন্তু মাননীয় সাংসদ একটু কি ভাববেন, লোকসভাতে যাওয়ার জন্য বা রাজ্যসভাতে যাওয়ার জন্য আপনারা যে যে ফ্যাসিলিটি নিয়েছেন, সেটা কিন্তু আমার আরো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। মাস হতে না হতেই আপনাদের অ্যাকাউন্টে ভাতা ঢুকে যায়, সমস্ত ফ্যাসিলিটি আপনারা পেয়ে যান। কিন্তু যেই এলাকা থেকে নির্বাচিত হলেন, সেই এলাকার সাধারণ মানুষের জন্য একটা প্রশ্ন করলেন না। আমি আবারও জানবো সুপ্রীতির কাছ থেকে। সুপ্রীতি, সানি দেওয়াল অত্যন্ত একজন দক্ষ অভিনেতা, তার সংলাপে পুরো গোটা ভারতবর্ষ কাঁপে, কিন্তু তার সংলাপে এই দীর্ঘ 5 বছরে সংসদ কাঁপল না। কি বলবেন? দেখো, এই যে সানি দেওয়ালের নাম উঠে আসছে, সানি দেওয়ালকে নিয়ে নিউজ ভ্যানগার্ড খবর করেছিল, সম্প্রচার করেছিল একটি স্পেশাল নিউজ, যেখানে সানি দেওয়াল নাকি নিখোঁজ। এবং মানুষের কাছে কিন্তু সাড়া পড়েছিল যে কোথায় গেলেন, এত বড় একটা অভিনেতা, এত বড় মাপের অভিনেতা সত্যিই কি নিখোঁজ? তখন সেই নিখোঁজের কারণে বা তার অন্তরালে ছিল যে তিনি যে এলাকার জন্য নির্বাচিত হয়েছেন আজকে, সেই এলাকার জনগণ একটা বারের জন্যও তাকে দেখতে পাননি। তার জন্যই সেই এলাকার মানুষজন প্রশ্ন তুলেছেন যে সানি দেওয়াল কি নিখোঁজ হয়ে গেলেন। অর্থাৎ শুধুমাত্র একদিন তাকে দেখা গেছিল, কবে না যখন তিনি ভোট চাইতে গিয়েছিলেন। তারপরে গোটা 5টা বছরে তার টিকির নাগাল পড়েনি সেই এলাকা বা সেই লোকসভা কেন্দ্রে, যার কারণে সানি দেওয়াল নিখোঁজ এই প্রশ্নটা কিন্তু উঠে এসেছিল তার লোকসভা কেন্দ্র থেকে। মানুষজন ইতিমধ্যে প্রশ্ন তুলেছিলেন যে তাহলে আমরা কাকে ভোট দিচ্ছি। নীল, দেখো আজকাল তুমি দেখবে যে যে ভোটই হোক না কেন, বিজেপি হোক, আমি কোনো পার্টিকুলার দল বলছি না, প্রতিটা রাজনৈতিক দলেরই লক্ষ্য থাকে যে তারকা প্রার্থীদেরকে মুখ করা হবে। কেন না তাদেরকে দিয়ে প্রথমত প্রচার করানো হয়, সেই প্রচারে অধিক পরিমাণে সাড়া পাওয়া যায়, সাধারণভাবে যারা ভোটাররা রয়েছে তাদের ক্ষেত্রে একটা সাড়া মেলে, যারা তারকা প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে। এবার অন্যদিকে যদি বলি, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা যখন নির্বাচিত হচ্ছেন, তারা যখন যাচ্ছেন, তারা কিন্তু দেশের জন্য বা তুমি যেটা বলছিলে রাজ্যের জন্য বা বিধানসভা কেন্দ্রিক মানুষের জন্য যে উন্নয়নটা করা প্রয়োজন বা যে তিনি যে শপথ বাক্য পাঠ করেন, সেটা কোথাও গিয়ে ব্রাত্য থেকে যায়। তাই তাকে সরকার সমস্ত রকমের ফেসিলিটি দিয়ে থাকলেও তিনি জনগণের জন্য যে নির্বাচিত হয়েছেন, সেটা কোথাও গিয়ে যেন একটা প্রভাব পড়ে বা সেটা কোথাও গিয়ে ভুলে যান। যার কারণেই হচ্ছে কি যে এই সানি দেওয়ালের নাম উঠে আসছে। শুধু সানি দেওয়াল না, নীল, তুমি দেখবে শত্রুঘ্ন সিনহার কথাও কিন্তু উঠে এসেছে এই জায়গাতে দাঁড়িয়ে। একই সঙ্গে অন্যান্য বহু তারকা প্রার্থীরা রয়েছে, তাদের নামও উঠে আসছে। এবার আমি যাব আরেকজন তারকা সাংসদ, যিনি আসানসোল থেকে নির্বাচিত হয়েছেন, শত্রুঘ্ন সিনহা। ঠিক, বহুদিনের বিজেপি সাংসদ, বিজেপি থেকে নৈতিকতার কথা বলে তিনি তৃণমূলে জয়েন করেছেন, প্রধানমন্ত্রীর বহু বিষয়ের সমালোচক তিনি। প্রেস কনফারেন্সে বিজেপি সম্পর্কে বলতে বললেই তার যে বিষোদ্গার, সেই বিষোদ্গারে বিদ্ধ হয়েছেন খোদ মোদি। কিন্তু
তার এলাকা নিয়ে তিনি কি একটি কথাও বলেছেন? কি তথ্য উঠে আসছে? বিগত 5 বছরে এই তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি সাংসদ একটাও প্রশ্ন করতে পারেনি, যিনি বলিউডের একসময় সুপারস্টার ছিলেন। সেই সুপারস্টার কার্যত নীরবে ছিলেন। এই নীরব মোদী নিয়েই তিনি বহু প্রশ্ন করেছেন। সংসদের বাইরে তিনি কার্যত প্রত্যেকদিন নীরব মোদী নিয়ে বোমা ফাটিয়েছেন। তাহলে সংসদের ভিতর নীরব মোদী নিয়ে কেন তিনি প্রশ্ন করলেন না? তার এই বেলাতে কোথায় ছিল বাধা? তিনি তো সংসদের ভিতর প্রশ্ন করবেন। প্রধানমন্ত্রী তিনি যখন নীরব মোদী নিয়ে বারবার সংসদে আলোচনা হয়েছে, রাহুল গান্ধী নিজে আলোচনা করেছেন, অধীর রঞ্জন চৌধুরী নিজে আলোচনা করেছেন, অনেক কংগ্রেস সাংসদ, বিরোধী দলের সাংসদ, তৃণমূল কংগ্রেসের তার দলের সাংসদ মহুয়া মৈত্র বারবার অভিযোগ করেছেন আদানি নিয়ে। তাহলে তিনি কেন নীরব মোদী নিয়ে প্রশ্ন করতে পারেননি? তিনি কেন আদানিদের নিয়ে প্রশ্ন করতে পারেননি? আসানসোলের যে সমস্যা, আসানসোল হচ্ছে এমন একটা শিল্পাঞ্চল যেখানে কেন্দ্রীয় সরকারের একের পর এক কারখানা ঢুকছে। সে চিত্তরঞ্জন লোকোমোটিভ ইঞ্জিন তৈরির কারখানা, সেল, বাল স্ট্যান্ডার্ড, হিন্দুস্তান কেবলস এর মতো একের পর এক কারখানা দীর্ঘদিন ধরে কোনোটা ঢুকছে, কোনোটা বন্ধ হয়ে রয়েছে। অসহায়ভাবে শ্রমিকরা প্রত্যেক দিন আসানসোলে কাঁদছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি সাংসদ দীর্ঘ এই 5 উপনির্বাচনে জেতার পর একটা প্রশ্ন করতে পারেনি। বাইরে অনেক কথা। আমি সরাসরি চলে যাব এবার এই বিষয়ে বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আছে। বিশ্বজিৎদা শুনতে পাচ্ছ? বিশ্বজিৎদা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিশ্বজিৎদা, এই যে তৃণমূল কংগ্রেসের সাংসদ, অভিনেতা, বড় বড় সংলাপের অভিনেতা, এদের সংলাপ মানুষ খায়, মানুষ দেখে, এরা যখন অভিযোগ করে মানুষ হা করে শোনে, মানুষ বিশ্বাস করে যে আমার আওয়াজটা হয়তো এবার দিল্লি পর্যন্ত পৌঁছাবে। মানুষের ভুল না এই সাংসদদের ব্যর্থতা? কি বলবে তুমি? বিষয়টা হচ্ছে, এই শত্রুঘ্ন সিনহা ওনার একটা বিখ্যাত ডায়লগ আছে, খামোশ, এবং এই ডায়লগটা উনি কিন্তু এই জন্য কিন্তু বিখ্যাত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উনি যখন সাংসদ হলেন লোকসভার ভেতরে, তিনি কিন্তু নিজেই খামোশ হয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, ওনার যে আসানসোল যে কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেখানে কি কোনো অসুবিধা নেই বা কোনো সমস্যা নেই? জল, কল, পানীয় জল, রাস্তা, স্কুল ঘাট থেকে শুরু করে আপনি যেগুলি বললেন যে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি, কেন কথা বললেন না? স্বাভাবিক কারণেই এই সমস্ত কারণে যেহেতু তিনি কথা বলেননি, নৈতিকতার দিক থেকে তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছেন। হ্যাঁ বিশ্বজিৎ, তোমাকে ধন্যবাদ অনেক আমাদের সঙ্গে থাকার জন্য। এইবার আমি যাব আরেকজন সাংসদ, তিনি কোন দলে আছে তা নিয়েই এখন সব থেকে বড় প্রশ্ন। তৃণমূল কংগ্রেসে আছে না বিজেপিতে আছে? দিব্যেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। অধিকারী গড়ের ছেলে, রাজনীতির পরিবারের ছেলে। তার বাবা শিশির অধিকারী দীর্ঘদিনের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তার দাদা প্রাক্তন রাজ্যের মন্ত্রী। বর্তমানে দল চেঞ্জ করে তিনি এখন বিজেপিতে রাজ্যের বিরোধী দলনেতা। আইন সম্পর্কে তার সবটাই জানার কথা, নিয়ম কানুন সম্পর্কে সবটাই জানার কথা। কিন্তু পূর্ব মেদিনীপুরের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে তিনিও সংসদ কক্ষে পুরো নীরব রইলেন। নীরব তারা রয়েছেন, অধিকারী পরিবার নীরব রয়েছেন। তারা এখনো স্ট্যান্ড ক্লিয়ার করেনি। পিতা পুত্র শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী কোন দলে রয়েছেন সেই নিয়ে তারা নীরব রয়েছেন। থাকুন আপনারা নীরব, আমাদের কোনো ব্যাপার না। নিউজ ভ্যানগার্ড সেটা নিয়ে চিন্তিত নয়। কিন্তু নিউজ ভ্যানগার্ড চিন্তিত, বা আমরা মানুষের কথা বলি তো, আপনি কেন আপনার এলাকার সম্পর্কে, আপনার এলাকায় বহু সমস্যা আছে, পাশেই দীঘা পর্যটন নগরী, তার উন্নয়ন, সমুদ্র প্রত্যেক দিন ভাঙছে, বহু গ্রাম তলিয়ে যাচ্ছে, সেই কথা তুলতে পারতেন, আপনি তোলেননি। আপনার এলাকাতে প্রচুর ভেড়ি নিয়ে সমস্যা রয়েছে, আপনি তোলেননি। মৎস্য চাষীদের জন্য বিখ্যাত, তার
এলাকা, দীঘা থেকে প্রচুর মানুষ প্রত্যেক দিন তারা মৎস্যের সন্ধানে দীঘা সমুদ্রে যায়, বহু মানুষ ফেরেন না, তাদের নিয়ে কথা বলতে পারতেন, তাদের প্রকল্পে নিয়ে মোদী সরকারের কাছে 4 বার ছুটে যেতে পারতেন। কিন্তু সংসদের ভিতরে দেখলাম যে তার এলাকার মৎস্যজীবী তো দূরে থাক, কোনো ব্যক্তির জন্যই তিনি কোনো প্রশ্ন করেনি। হায় রে অভাগা, হায় রে অভাগা সব মৎস্যজীবী পূর্ব মেদিনীপুরের, যারা জীবন হাতে নিয়ে প্রত্যেক দিন দীঘার সমুদ্রে ট্রলারে করে অন্তত 300-400 টাকা রোজগারের জন্য মাছ গভীর সমুদ্রে মাছ ধরতে যান। কত মৎস্যজীবী গভীর সমুদ্র থেকে আর পাড়ে ফেরে না, হাহাকার করে তাদের পরিবার। সেই সমস্ত মৎস্যজীবীদের কথাও তিনি, অবশ্য কোন দলের সাংসদ কি বলবো, আইনি ঝামেলায় আবার জড়িয়ে যাওয়ার ব্যাপার আছে, বিজেপি সাংসদ না তৃণমূল সাংসদ বলা দেয়, কি বলবে সুপ্রীতি? দেখো, তুমি দিব্যেন্দু অধিকারীর কথা বলছো এবং তার আগে তুমি শত্রুঘ্ন সিনহার কথা বললে। এই শত্রুঘ্ন সিনহা এই রাজ্যেও এসেছে ভোট প্রচারে। 23-এর ঠিক আগ মুহূর্তে যদি বলি, এই রাজ্যেও তিনি তার যে সিনেমার ডায়লগ, সেই ডায়লগ দিয়ে কিন্তু তিনি মানুষের মন জয় করার এক প্রকার চেষ্টা করেছেন। কিন্তু তাতে কি এই রাজ্যে তার দলের এই হাল কেন? তাহলে তিনি কি শুধু তার সিনেমার ডায়লগ বলতে এসেছিলেন? প্রশ্ন তাহলে উঠে আসছে। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী, যার কথা তুমি বলছো, তার সঙ্গে আরো একটি কথা জুড়তে হয়। আরো এক সাংসদ রয়েছে, তার নাম হচ্ছে নুসরাত জাহান। আজকে সন্দেশখালীর এই ঘটনা, সেই জায়গাতে তার কি কোনো প্রশ্ন আছে বা তিনি কি কোনো ইস্যু তুলেছেন? এই প্রশ্ন তো উঠছেই। এই প্রশ্ন উঠে আসাটা খুব স্বাভাবিক, কারণ তুমি যেমনটা বলছিলে যে নিউজ ভ্যানগার্ড কোন সাংসদের কি অবস্থা তা জানতে চায় না বা সে ব্যাপারে আগ্রহী নয়, কিন্তু নিউজ ভ্যানগার্ড সর্বত্রই মানুষের কথা বলবে, মানুষের পাশে রয়েছে, কারণ আমরা সেই জায়গাতে মানুষের স্বার্থে কাজ করছি। তাহলে মানুষের যাতে চাহিদা, দাবি দাওয়া সেটা পূরণ হয়, সেটাই হচ্ছে একমাত্র লক্ষণীয়। পশ্চিমবঙ্গে আজকে যদি বলি, যেরকম ইন্ডাস্ট্রি রয়েছে বা যেরকম প্রাইভেট সংস্থান রয়েছে, এই রাজ্যের ক্ষেত্রে তা কটা রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে, বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে উঠতে শুরু করে। বা তুমি যে বলছো যে প্রশ্ন করার কথা, যদি বলি যে শুধু প্রশ্ন করার বিষয়টি যদি বাদ দিয়ে দেখি, যে সংসদে উপস্থিত বা হাজির কত কত রয়েছে সাংসদদের, সে কথাও যদি বলি, সেই রিপোর্ট অনুযায়ী বলতে হয় যে পিআরএস বা লেজিসলেটিভ রিসার্চের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে যে পুরো সংসদে এই 5 বছরের কথাই যদি বলি, সেখানে প্রায় 79% উপস্থিত, যেখানে গড় হাজির লক্ষ্য করা গেছে সাংসদদের 79%, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই এই তথ্য উঠে আসছে, এবং মহিলা সাংসদদের কথা যদি বলি, সেই জায়গাতে সেই ছবিটা আরো কম। অর্থাৎ মহিলাদের কথাই যদি বলি, 77% এক্ষেত্রে উঠে আসছে। তাহলে দেখো নীল, ইতিমধ্যেই সংসদে বা যদি বলি কেন্দ্রের পক্ষ থেকে মহিলাদের জন্য একটা প্রশ্ন খুব ইচ্ছা করছে এখান থেকে তুলতে, যে আমরা যারা স্কুল কলেজ এক সময় গিয়েছি, তাদেরও কিন্তু অনেক নিয়ম নীতির মধ্যে থাকতে হয়। মানে আমি যে স্কুলে পড়েছি, সেই স্কুলে হচ্ছে 80% যদি উপস্থিত না থাকতো, তাহলে মৌখিক পরীক্ষাতে আগেই 6 নাম্বার কেটে দিত। একদম সেই জায়গাতে এখনো অনেক স্কুলে কিন্তু নিয়ম আছে, কোথাও 70%, কোথাও 80% নিয়ম আছে, এবং পরীক্ষায় পর্যন্ত এক্ষেত্রে বসতে দেওয়া হবে না যদি না তার গড় হাজির সঠিকভাবে থাকে। হ্যাঁ, এইবার হচ্ছে অনেক স্কুলে আছে, এখনো নিয়ম আছে, প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা নিয়ম, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা নিয়ম, অনেক স্কুলে কিন্তু ফাইন পর্যন্ত করা হয়। একেবারে। তাহলে যে মাননীয় সাংসদরা সংসদে তারা যেতে অনীহা, ভারতের গণতন্ত্রের মন্দির, এবং আপনারা মন্দিরে যান দয়া করতে না, মন্দিরে গিয়ে সব ফ্যাসিলিটি পান ভারত সরকারের এবং আমাদের ট্যাক্সের টাকায়। একটা গরিব মানুষ যারা 100 দিনের কাজের জন্য যারা মুখিয়ে থাকে সরকারের দিকে, তাদের ট্যাক্সের টাকায় আপনারা যান, সেইখানে যেতেও আপনারা 70%-র উপরে পাচ্ছেন না গড়। তাহলে ভাবুন, এই যে 30% গেলেন না, আপনাদের কি মাইনা কাটা গেছে? আপনাদের কি যে সমস্ত ফ্যাসিলিটি পান এই 30 দিন না যাওয়ার জন্য বা 30% না যাওয়ার জন্য বলেছেন যে আমরা কোনো ফ্যাসিলিটি নেব না, আমরা তো যাইনি সেদিন, কি বলবো? বা কি কারণে এই অনুপস্থিত, তার কিন্তু কোনোদিন জবাবদিহিও করতে হয়নি। যে কথা আমি শুরুতেই বলছিলাম, যেহেতু সেই জায়গাতে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে কেন তিনি আসতে পারেননি বা সেই সম্পর্কে জবাবদিহি করার জন্য যেহেতু তাকে করতে হবে না সংসদের ভেতরে, তাহলে সেই জবাবদিহিটা কি মানুষের কাছে কি করেছেন বা করেন সেই সমস্ত সাংসদরা? যেমনটা আজকে আমরা বলছি যে প্রশ্ন তোলেনি, প্রশ্ন তোলার পাশাপাশি তারা কিন্তু গড় হাজিরও ছিলেন। সেই রিপোর্ট কিন্তু একেবারে পরিষ্কার, বলা হচ্ছে যে তারা এই যে 30% যে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে,
না। যে ক্ষেত্রে মহিলাদের কথাই যদি বলি, আজকে মহিলাদেরকে এগিয়ে আনার জন্য, মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে রিজার্ভেশন থেকে শুরু করে যাবতীয় ফেসিলিটি কিন্তু চলছে বা রয়েছে। সেক্ষেত্রে মহিলাদেরকে কেন সামনে আনা হচ্ছে? যাতে আর 5টা মহিলা এগিয়ে আসতে পারে, তারা যাতে সাহস পায়, প্রত্যন্ত অঞ্চলের একটা মহিলা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, মহিলা সশক্তিকরণ, এই যে কথা বারবার বলা হচ্ছে, মহিলাদেরকে এগোনোর জন্য কথা বলা হচ্ছে, তাহলে মহিলাদেরকেই আজকে গড় হাজির বা গড় উপস্থিতি এত কম, বা তারা প্রশ্ন তুলছেন না কেন? মহিলাদের নিয়ে কি রাজ্যে বা দেশে বা সমাজে কোনো প্রশ্ন নেই, না কোনো অপরাধ নেই, না কোনো সেই জায়গাতে মহিলাদের জন্য কোনো আওয়াজ তোলা হবে না? এটা তো তোমাকে একটু থামাবো, এরপর আরো একজন সাংসদের ডেটা আমাদের কাছে এসছে। তিনি হচ্ছেন বিএসপি সাংসদ অতুল রায়। তিনিও প্রশ্ন করতে পারেননি। মায়াবতীর দল যারা দলিত ভোটের কথা বলেন, যারা অতুল রায় যারা দলিত ভোটের কথা বারবার বলেন, দলিতদের ভালো করবে, দলিতদের অধিকারের জন্য তারা ঝাঁপাচ্ছে, তাহলে এই দলিতদের অধিকার নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারলেন না মাননীয় সাংসদ? আপনারা তো দলিতদের কথা বলেন, দলিতদের বহু সমস্যা রয়েছে, দলিতদের বহু অঞ্চলে উত্তরপ্রদেশে তারা এখনো ঘর পায়নি, তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়নি, তাদের শিক্ষা সংক্রান্ত এখনো অনেক বিষয় রয়েছে, তারা এখনো বড় স্কুলে পড়তে পারেনি। এই যে সমস্যাগুলো নিয়ে, সেই সমস্যাগুলো নিয়ে একটি প্রশ্ন 5 বছরে তুলতে পারেননি। অর্থাৎ আপনি যখন সংসদের ক্যান্টিনে বসে যে খাবারটা খেয়েছেন কম পয়সায়, সেখানে কিন্তু এই একজন দলিতেরও ট্যাক্সের টাকা রয়েছে। খাওয়ার সময় হয়তো মনে করেননি এই ভারতবর্ষের কথা। সমস্ত ফ্যাসিলিটি 5 বছরে নিলেন, দলিতদের হয়ে রাজনীতি করছেন, দলিত দরদি, মানে এত দলিত দরদি যে তিনি দলিতদের হয়ে 5 বছরে একটি কথা বলতে পারলেন না। এইবার আমরা আরো যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোতে যাব, তবে সুপ্রীতি তারা আছে একটা ছোট্ট করে যাব যে দলিতদের জন্য সাংসদ, দলিতদের জন্য মন কাড়ে, তাদের সামাজিক অধিকার দেওয়াই তাদের মূল লক্ষ্য, সেই সামাজিক অধিকার নিয়ে একটা প্রশ্ন তুলতে পারেনি। কি বলবে নীল? তাহলে কি কোথাও ধরে নিতে হয় যে এই যে অতুল রায়, তিনি কি মনে করেন যে দলিতদের কোনো সমস্যাই নেই, বা এই সমাজে, বা তিনি যে এলাকার বিএসপি সাংসদ, তিনি কি জানছেন যে তার এলাকাতে মানুষজন সমস্ত রকমের সুবিধা পাচ্ছে, তার জন্যই তিনি প্রশ্ন তুলছেন না? এটাই তো এখন উঠে আসছে যে কেন তাহলে তিনি দলিত শ্রেণীর মানুষের জন্য প্রশ্ন তোলেননি। যে জায়গাতে দাঁড়িয়ে যখনই ভোট হয় না কেন, তখনই সব থেকে প্রথম প্রায়োরিটি কি দেওয়া হয়, যে যারা নিম্নবিত্ত বা যারা দলিত শ্রেণী রয়েছেন, যারা মধ্যবিত্ত রয়েছে, তাদেরকে কিভাবে ফেসিলিটি দেওয়া হয়, এবং তাদের দিকে নজর রেখে যে শুধু ভোট হচ্ছে তা নয়, বাজেট থেকে শুরু করে যে কোনো কিছু, যাবতীয় কিছু কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা হয় এই শ্রেণীটার দিকে তাকিয়ে, মধ্যবিত্ত বলো বা নিম্নবিত্ত বলো। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে দলিতদের তো বহু সমস্যা রয়েছে সমাজের বুকে, তারা তো এখনো পর্যন্ত সেই সমস্যা নিয়ে তারা রয়েছে, কোথায় তাদের সমস্যা, মানে সমাধান তাহলে কোথায় হচ্ছে, এই প্রশ্ন তো উঠছে। এবং অতুল রায় তিনি আজকে যে প্রশ্ন তোলেননি, তার জন্য কি শুধুই তার চুপ থাকার কারণ হিসেবে আমরা ধরতে পারি যে তাহলে কোনো সমস্যা নেই, নাকি এর পেছনে ভাষা একটা বড় কোনো কারণ হয়ে দাঁড়িয়েছে? এটাও কিন্তু আসছে। তবে শুধুমাত্র অতুল রায় নয়, বিভিন্ন সাংসদের ক্ষেত্রেই কিন্তু যদি বলি, ভাষা একটা বিরাট বড় সমস্যা হচ্ছে, এবং এই ভাষার কারণেই কিন্তু বহু সাংসদ চুপচাপ থাকছে বা নীরব হয়ে থাকছে। সংসদ থেকে এমনও রিপোর্ট উঠে আসছে নীল, যেখানে ভাষা একটা বিরাট বড় ফ্যাক্টর হয়েছে। এবার আমরা দেখে নেব কোন সাংসদরা মোটামুটি, এই যে সাংসদ, যেই সাংসদদের রিপোর্ট কার্ড আমরা প্রকাশ করলাম, সেই সাংসদদের গড় উপস্থিতির হার পার্লামেন্টে, অনেকে লেটার মার্কস দিয়েও পাশ করেছেন, তবে কারা কারা জিরো পেলেন আসুন সেটা একবার দেখে নিই। আমরা দেখছি শত্রুঘ্ন সিনহা প্রায় 60%, দিব্যেন্দু অধিকারী 28%, রমেশ জিগাজি নাগি 74% সংসদে উপস্থিত থেকেছেন। তার অনেক কারণ রয়েছে, বলছি সবটা দর্শক বন্ধুরা আপনাদের। সানি দেওল 17%, অনন্ত কুমার হেগড়ে 69%। আপনারা দেখছেন, আরেকবার আমি বলে দিই, আপনাদের বলে দিই, দিব্যেন্দু অধিকারী 28%, সানি দেওয়াল 17%, মানে পাতেই পড়ে না। ডাহা ফেল। কি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি জানি না, বা কি করবে বিজেপি আমরা জানি না, তবে এই ডাহা ফেল সাংসদদের নিয়ে
জনগণের কিন্তু এবার ভাবা দরকার, না হলে এই ডাহা ফেল সাংসদরা যদি দীর্ঘদিন সংসদে থাকে তাহলে সবথেকে বেশি লস কিন্তু আমাদের। এবার যে কথা আমি বলছি আপনাদের, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সমস্ত সাংসদরা মাননীয়, তাদের তো মাননীয় বলতেই হবে কারণ তারা নির্বাচিত, মান যাই থাকুক, যতই অভিযোগ থাকুক, তারা কিন্তু মাননীয়। এই সাংসদরা বিভিন্ন কমিটিতে থাকেন, কেউ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান থাকেন, কেউ স্ট্যান্ডিং কমিটির সদস্য থাকেন, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি তাদের বৈঠক হয়, বিভিন্ন লোকসভার বিভিন্ন কমিটির বৈঠক হয়। আপনারা জানেন কি, সাংসদরা যে ভাতা পান তার পাশাপাশি এই সব বৈঠকে যাওয়ার জন্যও তারা কিন্তু টাকা পান, এমনিতে যায় না। কথায় আছে, কেই বা ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে। তো এই সাংসদরা ভাববেন না যে বনের মোষ তাড়াতে দিল্লিতে যাচ্ছে। প্রত্যেকটা মিটিংয়ে যায়, তার যদি প্লেনে যায় তার খরচ সংসদের, যতটুকু খাওয়া দাওয়া করে তার খরচ সাংসদের। তারা লোকাল এরিয়াতে যেখানে নীল বাতির গাড়ি নিয়ে মন্ত্রী হলে লাল বাতির গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করে, তার পেট্রোলের টাকাও সংসদের, আমার আপনার টাকায়। তার সিকিউরিটিতে টিএ বিল সমস্তটাই আমার আপনার। তারপরও কেউ 17%, কেউ 24% উপস্থিত। আর যারা উপস্থিত হচ্ছেন কিন্তু প্রশ্ন করছেন না তারা কেন উপস্থিত, নিশ্চয়ই বুঝলাম, যে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গেলে মোটা একটা খাম পাওয়া যায়, তার মধ্যে কিছু টাকা থাকে, তার অ্যাকাউন্টে টাকা আসে। সে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গিয়ে কি বলল বা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কতটা যুক্তিপূর্ণ মতামত দিল তার উপর কিছু নির্ভর করে না। শুধুমাত্র যাবে, খাতায় সই করবে, হাজিরা দেবে, টাকা, বিভিন্ন ফ্যাসিলিটি। আর আমার সমস্যা আপনার সমস্যা তুলতে গিয়ে তারা নীরব। এইভাবে কতদিন চলবে? যদি স্কুল কলেজের পরীক্ষায় উপস্থিতির হার নিয়ে আইন থাকে, আইনটা কারা করে? বিধানসভার ক্ষেত্রে বিধায়করা করে, পার্লামেন্টের ক্ষেত্রে এই সাংসদরা করে। তাহলে সাংসদদের বেলায় কোনো নিয়ম থাকবে না কেন? দীর্ঘ 5 বছরে আমার আপনার ট্যাক্সের টাকায় যাবে, কিন্তু একটা প্রশ্ন করবে না, তাহলে তারা ভাতা পাওয়ার কি যোগ্য? প্রশ্ন কিন্তু শুরু করে দিয়েছে রাজনৈতিক মহল, প্রশ্ন শুরু করেছে দেশের মানুষ। রাজনীতিবিদদের একটা সুবিধা আছে জানেন তো, তারা বলেন আমরা নির্বাচিত, একবার পাশ করে গেলে পরবর্তীকালে ভোটে যদি না দাঁড়ায় তাহলে তারা ব্যর্থ, আর যদি ভোটে দাঁড়ায় আবার যেতে, মানুষ তো আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, আপনি যতই সমালোচনা করুন। আবার সমালোচনা করলে আপনি খারাপ, লাল চোখ দেখবেন, সমালোচক। কিন্তু তাদের কৈফত নেবে কে? জনগণ। জনগণ কি সবটা ঠিক করেন? কিন্তু হ্যাঁ, এই জনগণের হাতেই কিন্তু সুপ্রিম পাওয়ার সংবিধান দিয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, যে 9 জন সাংসদের কথা আমরা তুলে ধরলাম, ভাবুন এই সাংসদরা যদি আবার ভোট চাইতে আসে হাসি হাসি মুখ নিয়ে, অনেক প্রতিশ্রুতির বন্যা নিয়ে, সেই সময় আপনারা কি করবেন? ভারতীয় সংবিধান কোনো সাংসদের তৈরি নয়, কোনো রাজনৈতিক দলের সেটা অধিকার নয়। সংবিধান সবার অধিকার, একজন সাংসদেরও যেই অধিকার, একজন আলু বিক্রি করেন তারও একই অধিকার, আমারও এক অধিকার, আপনারও এক অধিকার। আপনি ভাবুন কি করবেন? আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, ভারতবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে, আওয়াজ তুলতে হবে দিল্লি পর্যন্ত। স্পিকারের কাছে, যে স্পিকার সবসময় এথিক্স কমিটির নাম করে সাংসদরা ভুল করেছেন না ঠিক করেছেন তার বিচার করে, স্পিকার যদি, অবশ্যই স্পিকার হচ্ছে হেডমাস্টার, তিনি গণতন্ত্রের মেন পুরোধা, মাননীয় স্পিকার। জনগণের অনেক দাবি আছে, সেই দাবিগুলো আপনাকে তুলে ধরছি। এই যে যারা সাংসদ, যারা স্থানীয় মানুষের ভোট নিয়ে, স্থানীয় মানুষের আবেগ নিয়ে
দলের আবেগ নিয়ে যারা যাচ্ছে, তারা যখন 4 বছরে ফেল করে, তাদের রিপোর্ট কার্ডটা মাননীয় স্পিকার আপনিও কিন্তু নিতে পারেন। শুধুমাত্র ভারতীয় জনগণের উপর পরবর্তীকালে নির্বাচনে দাঁড়ালে তার বিচার হবে, এই ব্যবস্থাটা মনে হয় আজকের দিনে ঠিক না। আজকের মতো আমাদের বিশেষ টকশো এখানেই শেষ করছি। আগামী দিনে এই রকম অনেক বিশেষ টকশো নিয়ে আমরা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আবার আসব। নিউজ ভ্যানগার্ড কোনো রাজনৈতিক দলকে তোয়াজ করবে না, কোনো ব্যক্তি বিশেষকে তোয়াজ করবে না। এই রকম সাংসদদের রিপোর্ট কার্ড হয়তো আগামী দিনে আরও বেরোবে। আমরা সমস্ত তথ্য নিয়ে আপনাদের সামনে আসব, যে আপনার সাংসদের কি ভূমিকা সেটা আপনার কাছে তুলে ধরব। এখন নিয়ে নিচ্ছি বিদায়।